নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মে মাসের শেষ 10 দিন 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। এই 10টা দিন আমি যদি খুব ভালো মতন মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশিকে দেখি, তাহলে মূলত 5টি রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা প্রবল হয়ে উঠছে। ফাটকার জায়গাটা প্রবল হয়ে উঠছে মে মাসের কেবল এই শেষ 10 দিন ক্যালকুলেশনের মধ্যে দিয়ে। কেমন? এমন নয় যে এখন এই ফাটকা থেকে সফলতা চলে আসবে, তা নয়। কেবল 10টা দিন ফাটকার ক্যালকুলেশন যদি করা হয়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাটকা জিনিসটা কি তাই আমরা কিন্তু খুব একটা ভালো মতন জানি না। কেন এই ফাটকা যোগ সৃষ্টি হয়, এই ফাটকা যোগ থেকে কি কি সফলতা কি কি বিফলতা আমাদের জীবনে আসতে পারে সেটা আমরা জানি না। নানা মুনির নানা মত। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা অ্যাকচুয়ালি সাবজেক্ট মানে সেখানে নিশ্চয়ই পুস্তক রয়েছে। এখন ব্যাপার যেটা হয়ে গেছে, কেউ কিন্তু কোনো পড়াশোনা করে না। পড়াশোনা করলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অ্যাস্ট্রোলজার কেন হব, এই তাদের মানসিকতা। এর ফলে কি হয়ে গেছে, বটবৃক্ষের নিচে বিক্রি হয়, এছাড়া কলেজ স্কোয়ার কলেজ স্ট্রিটেও চটুল কিছু কিছু জ্যোতিষীর বই বিক্রি হয়, জ্যোতিষের বই, অ্যাস্ট্রোলজির বই বিক্রি হয়। দেখবেন ট্রেনে করে যাবেন, লোকাল ট্রেনে হকাররা যখন বই 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 করে, সেখানে দেখবেন কিভাবে একটি মেয়ের মন পাওয়া যায়, কিভাবে একটি মেয়েকে বশীকরণ করা যায়, কিভাবে যৌন তৃপ্ত হওয়া যায়, এই সমস্ত বইয়ের সাথেও দেখবেন এক ধরনের চটুল, একদম চটি এক ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল বই পাওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগেও বলেছি, পশ্চিমবঙ্গে বেশ অনেক জন এমন অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা অত্যন্ত পুক্ত এবং অত্যন্ত পাওয়ারফুল। কিন্তু পশ্চিমবঙ্গে এমন অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন, অর্থাৎ অগণিত অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা কিন্তু ওই চটি বই মারফতই কিন্তু আজকের দিনে অ্যাস্ট্রোলজার হয়েছেন। আবার কেউ কেউ আছেন 6 মাসের ক্লাস করেন, কেউ কেউ আছেন 10 মাসের ক্লাস করেন, কেউ কেউ আছেন 12 মাসের ক্লাস করেন। ক্লাস করলাম, আগে থেকে জানি কি প্রশ্ন আসবে, প্রশ্নগুলো লিখলাম, আমি অ্যাস্ট্রোলজার হয়ে গেলাম। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের মধ্যে জুড়ে থাকে কিন্তু এক্সপেরিয়েন্স। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাই জন্য দেখবেন, এটা আমার ক্ষেত্রেও মানে বহু বছর ধরে হয়েছিল। এটা অনেকটা কিন্তু না ওই খালাসিদের মতন, প্রথমেই ট্রাক চালায় না, অত বড় বড় ট্রাক চালায় না, প্রথমে কিন্তু ওই খালাসিগিরি করে, এই সামনে যাও, পেছনে যাও, এই যাও, সেই যাও। বা যখন ড্রাইভার দেখা যাচ্ছে ওই ধাবাতে বা চটিতে বসে রুটি তরকা খাচ্ছে, তখন এই ট্রাকটাকে এগিয়ে দিয়ে পিছিয়ে দিয়ে এরকম করে কিন্তু হাত সেট করে। ঠিক সেরকম ধরনের কিন্তু এটা আপনারা ডাক্তারি এই সাবজেক্টটার ক্ষেত্রেও লক্ষ্য করবেন। প্রথমেই ডাক্তারি পাস করলাম, তারপরেই কখনো কিন্তু আমি অপারেশন টেবিলে চলে যাই না। একটা খুব ইম্পর্টেন্ট কোন রোগীকে কখনোই আমি কিন্তু ট্রিটমেন্ট করতে শুরু করি না। আমার এরকম এমন অনেক ডাক্তার রয়েছেন যারা ডাক্তার পাস করে গেছেন, এখন অবজারভেশনের মধ্যে রয়েছেন, ওদের ভাষায় কি একটা বলা হয়। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু তাই। আমি পুরোটা শিখলাম, শেখা হয়ে যাবার পর এবার কিন্তু এই যে গুরু যখন প্রেডিকশন করছে, তখন গুরু কি ধরনের প্রেডিকশন করছে, কেননা একজন অ্যাস্ট্রোলজারকে কি কি জানতে হয়, প্রথমে কিন্তু মন নিয়ে নাড়াচাড়া করতে হয়। মনোবিজ্ঞানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কমিউনিকেশনের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলছি, কিভাবে কমিউনিকেট করছি, একটা মানুষকে বোঝাতে পারছি কি? পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় একটা মানুষ মারাত্মক নেগেটিভ সিচুয়েশনে রয়েছে, একদম মানে মৃতপ্রায় অবস্থা, সে আমার কাছে যখন এসছে, তোমার দাদা কি চাবে শেষ বলে কখনোই কেউ ছেড়ে দেয় না। তাই কি? যারা চটুল, যারা ওই কি বলবো মানে ওই কেবলমাত্র হরহর হরণ করার জন্য আসে, তারাই কেবল বলে ভয়ঙ্কর অবস্থা, খরচা করতে পারবে, তা না হলে কিন্তু বিপদ। কিন্তু ভালো কোনো অ্যাস্ট্রোলজার, আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে এরকম বেশ অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা অত্যন্ত ভালো, তারা কখনো কিন্তু তাদের এই দুর্বলতার সুযোগ কখনো নেয় না। নেয় কি? নেয় না। তাহলে একজন অ্যাস্ট্রোলজার হতে গেলে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা ভীষণ প্রয়োজন। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, একটা মানুষ এসে হাউ হাউ করে কাঁদতে পারে, একটা মানুষ এসে উগ্রতা দেখাতে পারে, একটা মানুষ এসে তার আগে 5 জন অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, তারা তাকে ভুল ভাবে মানে কি বলবো ভুল পথ দেখিয়েছে, ভুল পথে তাকে ঠেলে দিয়েছে, সে এসে হঠাৎ করে উগ্রতা দেখাতে পারে, ক্রোধ দেখাতে পারে। তাহলে সিচুয়েশনটাকে কিভাবে আমি আন্ডার কন্ট্রোল নিয়ে আসছি? তাহলে এই সমস্ত কিছু কিসের জন্য, মানে এই সমস্ত কিছু যে হচ্ছে, এই সমস্ত কিছুকে কখন কন্ট্রোল করা সম্ভব? যখন কিন্তু আমার মধ্যে নলেজ থাকবে, শিক্ষা থাকবে। কেবল কি তাই না, এক্সপেরিয়েন্স থাকবে। যখন আমি অনেক মানুষের সাথে কথা বলবো, নানা ধরনের সিচুয়েশন ফেস করব, নানান মন নিয়ে নাড়াচাড়া করব, নানান অবস্থান নিয়ে যখন আমি নাড়াচাড়া করব, করতে 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 আস্তে আস্তে আমার মধ্যে অভিজ্ঞতা চলে আসে, আস্তে আস্তে আমি অভিজ্ঞ হয়ে উঠি। একজন খুব ভালো ডাক্তার, ইভেন আমরা যদি লেজেন্ড ডাক্তারদের ইতিহাস পড়ি বা যদি দেখি, তা আমরা জানবো যে তারা কিন্তু সর্বপ্রথম মনের যে রোগ, সেই রোগটাকে অফ করত, তারপর কিন্তু শরীরের রোগটাকে অফ করত। প্রথমে তাদের মধ্যে কিন্তু পজিটিভ ভাইব্রেশন ইনপুট করা হতো। একজন অ্যাস্ট্রোলজার সেম বা তার চাইতেও বেশি কিন্তু সেই সিচুয়েশনটা করতে হয়, সেই সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। তাহলে সর্বপ্রথম যেটা, যে আমি সবকিছু শিখলাম, আমি চেম্বারে কখনো বুঝতে পারি না, আমি কারোর প্রেডিকশন করবই না, তারপর আমি গুরুর অ্যাসিস্ট্যান্ট বা গুরুর পাশে বসে রইলাম। গুরুর পাশে বসে থেকে অবজার্ভ করার জন্য আমরা কোনো পয়সা কড়ি পেতাম না, বরং অভুক্ত হয়ে দিনের পর দিন কাটিয়েছি। আর অভুক্তের ইতিহাস বলতে চাই না, আমি আগেও বলেছি, শুধুমাত্র শেখার জন্য। আমি দেখছি যে একজন মানুষ এলো, সেই মানুষটা কত উগ্র, কত চঞ্চল, সে একদম অ্যাস্ট্রোলজি মানি না কোনো কিছু, তাকে কিভাবে আমার গুরুজি হ্যান্ডেল করত, কিভাবে হ্যান্ডেল করত। আমি আরেকজন মানুষ আসছে, সে হয়তো দেখা যাচ্ছে একদম মারাত্মক ঈশ্বর ভক্তি, সব ভাগ্য করে দেয়, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আসছে। সমস্ত রকমের মানুষ যখন আসতো, সমস্ত দিকের মানুষ যখন আসতো, নানান মনের মানুষ যখন আসতো, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ যখন আলাদা ছিল, প্রত্যেককে কিভাবে কন্ট্রোল করতেন তিনি। প্রথমে কমিউনিকেশনের মধ্যে দিয়ে কন্ট্রোল করতেন, তারপর যখন তিনি থ্রো করতে শুরু করতেন, এক একটা পয়েন্ট ধরে বলতে শুরু করতেন। আমার ব্যারাকপুরের চেম্বারে একজন ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এসেছিলেন, ব্যারাকপুরের চেম্বার কালকেই হলো। তিনি ইউটিউব দেখেনি বোধহয়, তিনি বোধহয় টেলিভিশন দেখেন না। তিনি বলছেন, আপনি বলে নিন, তারপর আমি বলবো। তিনি আমাকে বলছেন, আপনি বলে নিন, তারপর আমি বলবো। দ্বিতীয় জন ছিলেন, প্রথম আলাদা, তারপরে দ্বিতীয় জন বাবার ছেলে ঢুকেছিল। বাবার প্রেডিকশনের ক্ষেত্রে বলছে, আপনি বলে নিন, তারপর আমার কিছু বলার আছে। উনি নিশ্চয়ই এই অনুষ্ঠানটা দেখছেন। আমি প্রথম ক্যালকুলেশনের মধ্যে দিয়ে ওনার পরিবারের একটা সমস্যার কথা বললাম, আর উনি তখন বললেন, আমি এইটাই লাস্টে বলবো ভাবছিলাম, আপনি তো বলেই দিলেন, তাহলে তো আর কিছু বলার নেই। এই যে অ্যাস্ট্রোলজির ইমপ্লিমেন্টেশন, এই যে
এইটাকে আমরা যখন জানবো না, মিরাকেল, ম্যাজিক, বাবা ঈশ্বর মানে প্রদত্ত ক্ষমতা, না, একদমই না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, উনি বহুদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন বলে আমাকে বলছেন এইটা যে বলছেন ঠিক বলছেন, কিন্তু কেন বললেন একটু আমাকে এক্সপ্লেন করুন। আচ্ছা, ওইটা বললেন, ঠিকই বললেন, কিন্তু কেন বললেন একটুখানি বলুন, অ্যাস্ট্রোলজিক্যালি বুঝিয়ে দিন সুন্দরভাবে। কালকে আমাকে উনি বলছিলেন, প্রচন্ড গরম ছিল, যদিও আমার চেম্বার তো এসিতে মম করছিল, ঠান্ডায় কাঁপছিল, কিন্তু পরিবেশ বাইরে অনেকক্ষণ ধরে তিনি বসেছিলেন, হ্যাঁ, অনেক দূর থেকেও এসেছিলেন, কিন্তু এই যে একটা শিক্ষিত মনোভাব, যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বা অ্যাস্ট্রোলজারদেরকে যারা ফলো করছে, তাদের মধ্যে এই নমিনাল শিক্ষা থাকাটা ভীষণ প্রয়োজন। যখনই আমার মধ্যে শিক্ষাটা চলে আসবে, আমি সে দর্শক হই, শ্রোতা হই বা অ্যাস্ট্রোলজার হই, তখন এই সাবজেক্টটাকে সঠিকভাবে মূল্যায়ন করব। যখন এই সাবজেক্টটাকে সাবজেক্ট বলে বিশ্বাস করব এবং তার সঠিক মূল্যায়ন করব, তখন এই সাবজেক্টের যে গুড ইম্প্যাক্ট, যাকে আমরা রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি বলছি, সায়েন্স বলছি, সেই সায়েন্সটা তখন কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে বিলিফ সিস্টেমের মধ্যে ছড়িয়ে পড়বে। এবং তখন মানুষ বলবে, না 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 না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কিন্তু ডাক্তারি সাবজেক্টের মতোই সত্য, এটা চ্যাংড়ামো, ছেলে খেলা করার বিষয়বস্তু নয়। যাই হোক, এইগুলো বলা প্রয়োজন বলেই বলছি। এখন ফাটকা রিলেটেড জায়গা মানে সেখানে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেরকম ভাবে থাকবে না, পরিষ্কার ব্যাপার। ফাটকা রিলেটেড জায়গা মানে আমি কোন রকমের ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে, কিন্তু আমার যুক্তি, বুদ্ধি সেখানে প্রপার অর্থে ইমপ্লিমেন্ট হবে না। তার কারণ মানসিক ফাটকা বলতে আমরা 30% নিজেকে প্রস্তুত করে যখন 80% রেজাল্ট চাইছি, তখন কিন্তু আমরা সেটাকে মানসিক ফাটকার জায়গা বলতে পারি। যেমন যদি আমি আমার ফাটকার জায়গাটা দেখি, আমার ছকের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন ফাটকার জায়গাটা সৃষ্টি হয়নি। আমি যদি কখনো 100% কাজ করেছি, আমি 40%-এর বেশি রেজাল্ট পাই না। তাই জন্যই কিন্তু আমি মানে যত পার্সেন্টেজ বাড়ানো যায়, 200, 300, 500, তত বেশি আমি কাজ করি, কেননা আমি জানি ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু আমার ক্ষেত্রে নেই। মেন্টালি ফাটকা মানে যখন আমার মধ্যে মেন্টালি ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হবে, তখন আমি 30% পজিটিভ ভাবে দেখা গেল ইমপ্লিমেন্ট হলো, তাহলে 30% আমি নিজেকে তৈরি করলাম, কিন্তু দেখা গেল আমি সেক্ষেত্রে 60% রেজাল্ট পেয়ে গেলাম। এটা কিন্তু মেন্টালি ফাটকার কথা বলছি। আবার যদি ফিজিক্যালি ফাটকা বা আমি যদি ফিনান্সিয়ালি ফাটকার জায়গাটা দেখি, তাহলে আমি পূর্বেও বলেছি, এখন যেটা নিয়ে বর্তমান সরকারও কিন্তু মানে বিদ্রোহ ঘোষণা করছে, আমি অত্যন্ত মানে সাধুবাদ জানাই, ওনারা অনেক পজিটিভ কিছু দিক তুলে ধরছেন বা পজিটিভ কোনো মানে কিছু দিককে পরিবর্তনও করছে, এটা আমার অত্যন্ত ভালো লাগছে। সেটা হচ্ছে এই যে লটারির জায়গাটা, আমি আবার বলছি, অন্য কোনোভাবে অন্য কোনো সিস্টেমে এই জায়গাটা আসবে কিনা জানি না, কিন্তু এতদিন যে লটারির জায়গাটা ছিল, এটা সামান্য শিক্ষা থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে কেবল ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা পন্থা ছাড়া আর কিচ্ছু নয়। আমি আপনি কখনো কোনো দিন কখনো ওখান থেকে কোটি টাকা, 400 কোটি টাকা পেতে পারি না লটারি থেকে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোন বনেগা করোড়পতি আমরা দেখেছিলাম, আমি ধরে নিলাম আমি পেলাম, কেননা সেখানে কিন্তু কয়েক কোটি টাকাও একজন মানুষ পেয়েছিল, বিহার না ঝাড়খণ্ডের একজন, বোধহয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনারা আরো ভালো জানবেন। অনেক 5 কোটি না 2 কোটি না 1 কোটি এরকম মধ্যে কথা কোটির বেশি পেয়েছিল। 1 বছরের মধ্যে দেখা গেল সেই কোটি টাকা তো খরচা করে ফেললোই। যে মানুষটা প্রশ্ন উত্তর দিয়ে কোটি টাকা পেয়েছিল তার তো নলেজ ছিল নিশ্চয়ই, কিন্তু যখন 1 বছর পরে তাকে ভালো মতন অবজার্ভ করা হলো, দেখা গেল সে নেশাসক্ত হলো, মহিলা বাচিতে একেকার হয়ে গেল, অবৈধ
চূড়ান্ত অবৈধ কেস, এবং তার দেখা গেল মানে প্রায় 30 লক্ষ 50 লক্ষ 60 লক্ষ টাকা বরঞ্চ লোন হয়ে গেছে। আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা তুমি চাইছো সেই সফলতার উপযুক্ত তুমি যদি না হও, তোমাকে সফলতাটাকে যদি উপহার দেয়া হয়, গিফট দেয়া হয়, সেটাকেও তুমি হারিয়ে ফেলবে 100%। কিন্তু এক্ষেত্রে এক্সাম্পল রয়েছে। যখন আমি এই 500 টাকা এবার একটা চরকি ঘোরানো হলো, জুয়া সাট্টা, আমি এইগুলো সম্পর্কে আমার একদম আইডিয়া নেই। আমি ওই ফিল্ম হ্যান্ডটেমে দেখি, সেখান থেকেই বুঝি। এবার দেখা গেল একটা কাঁটা এলো, ব্যাস লেগে গেল, ব্যাস আমি দেখা গেল 20,000 টাকা পেয়ে গেলাম, 50,000 টাকা পেয়ে গেলাম। এর মধ্যে বোধ বুদ্ধির কোনো জায়গা নেই, এর মধ্যে লজিকের কোনো জায়গা নেই, এর মধ্যে ফাইট, লড়াই, সংঘর্ষের কোনো জায়গা নেই। তাহলে এই যে লড়াই, ফাইট, মঙ্গল, এই যে আমার মধ্যে জৈবিক চাহিদা নিবৃত্তিকরণের জন্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ব্রেন ওয়ার্ক, শুক্র, তাহলে এই দুটোর একত্রীকরণ, যেহেতু এই দুটো কখনো বন্ধুকারক গ্রহ নয়, এই দুটোর একত্রীকরণে নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসছে। সায়েন্স, শুক্র এবং মঙ্গল যখনই একত্রীকরণ ঘটছে, মঙ্গলের যে ঊর্জার জায়গা নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং শুক্রের যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সফলতার জন্য নিজেকে প্রস্তুত করার জায়গা, সেটা অফ হয়ে যাচ্ছে। তখনই কিন্তু সৃষ্টি হচ্ছে ফাটকার জায়গা। কতটা সায়েন্স একটি বাড়ির জন্য ভেবে দেখবেন। ফাটকার জায়গাটা এমনি এমনি তৈরি হচ্ছে না। কেন মঙ্গল এবং শুক্রের একত্রীকরণে ফাটকার জায়গাটা তৈরি হয়? এই কারণের জন্যই। তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অফ হয়ে যাচ্ছে, তখন সফল হওয়ার জন্য উপযুক্ত হওয়ার বাসনা অফ হয়ে যাচ্ছে। আমার চাহিদা রয়েছে, এবং সেই চাহিদা নিবৃত্তিকরণের জন্যই তখন যে অ্যাক্টিভিটিস আমি প্লে করছি বা ক্রিয়েট করছি, সেটাই ফাটকার জায়গাটা আসছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে যখন সেকেন্ড হাউসে রাহু এবং 8 নম্বর ঘরের বৃহস্পতির একত্রীকরণ ঘটে, তখন নলেজকে আমি বিশ্বাস করি না, ইলিউশন, আবেগ, ইমোশন রাহু রিপ্রেজেন্ট করে। ফাটকার জায়গাটাই চলে যাচ্ছি। সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার। বিশ্বাস করছি না যে সাকসেস একদিনে আসে না, তার জন্য পরিশ্রম করতে হয়। ইমিডিয়েট আমার চাই। একটিবার চিন্তা করে দেখবেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, আবার বলছি সায়েন্টিফিক কথার অর্থ হচ্ছে রিয়েলিটি, পিওরিটি, অ্যাকুরেসি। তার মানে কতটা সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত, কতটা যুক্তি। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, সর্বপ্রথম তাহলে মঙ্গলের ক্ষেত্রে, এই আমাদের মানে মেষ রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ মঙ্গল, আমি কিন্তু এই ফাটকার জায়গাটা শেষ 10 দিন মারাত্মক লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে যখন শনির অবস্থান হিট করছে পজিটিভ অর্থে, তখন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ইলিগেল অ্যাক্টিভিটিস এর দ্বারা ফাটকা রিলেটেড জায়গাটা আসবে না। এবং খুব ভালো মতন যদি কর্কটের ঘরকে লক্ষ্য করা যায়, জুন মাস পড়লেই যেখানে বৃহস্পতি ট্রানজিট করবে, তাহলে মেন্টালি ফাটকার জায়গাটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ আমি 30% পরিশ্রম করে 80% রেজাল্ট চাইছি, সেই ধরনের ফাটকার জায়গাটা নয়। যেমন ফিনান্সিয়ালি ফাটকার জায়গাটা, বা আমি যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাটকার জায়গাটা থাকতে পারে, মেন্টালি ফাটকার জায়গাটা নয়। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা থেকে কিন্তু চরম সফলতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা থেকে উপার্জিত অর্থ সঞ্চয় না করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই ফাটকা থেকে দেখা যাচ্ছে আরেকজনের দ্বারা প্রভাবিত হয়েছি, তাহলে প্রতারিত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে
লক্ষ্য করা যাচ্ছে। যদি খুব ভালো মতন দেখা যায় বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা টেরিফিক, কিন্তু এই 10 দিন নয়। অনেক যারা অ্যাস্ট্রোলজি বোঝে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বৃষ রাশির ক্ষেত্রে তো দারুণ ফাটকার জায়গাটা আসছে না, মে মাসের শেষ 10 দিন কখনো বৃষ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক ফাটকার জায়গা সৃষ্টি হচ্ছে, সেখান থেকেও কিন্তু উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে কিন্তু প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ফাটকা থেকে যে অর্থটা ইনকাম করলাম সেইটা দিয়ে একটা ফ্ল্যাট ক্রয় করে ফেললাম, বা আমি জমি কিনে ফেললাম, বা অর্নামেন্টস কিনে ফেললাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেমন? খুব ভালো মতন যদি দেখা যায় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। বৃষ রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির ফাটকার অ্যাটমসফিয়ার ক্রিয়েট হতে পারে, টেন্ডেন্সি ক্রিয়েট হতে পারে, কিন্তু ফাটকা থেকে কোনো মতেই সফলতার জায়গা বা লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। ফাটকা থেকে দুশ্চিন্তার জায়গা, ফাটকা থেকে ইলিগেল অ্যাক্টিভিটিসের জায়গা, ফাটকা থেকে অর্থহানির জায়গা, শত্রুতা বৃদ্ধির জায়গা, অনৈতিক ক্রিয়াকর্ম করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাই কুম্ভ, মীন, কন্যা এবং বৃষ রাশির জাতক জাতিকাদের এই 10 দিন, শেষ 10 দিন, আমাদের মে মাসের শেষ 10 দিনে কিন্তু কোনো মতেই ফাটকার জায়গাটা সৃষ্টি হবে, অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে, অপরচুনিটি আসবে, কিন্তু ফাটকাতে কখনোই যেন হাত দেওয়া না হয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।